আজ থেকে ঠিক ৩৩ বছর আগে ১৯৯৩ সালের ২১শে জুলাই যুব কংগ্রেস কর্মীদের সে আন্দোলনে একজন সাংবাদিক হিসাবে আমিও সেদিন ছিলাম। জনতার ছোড়া ইটের আঘাতে আহত হয়েছিলাম, যেটাকে আমরা সাংবাদিকরা বলি প্রফেশনাল হ্যাজার্ডস। যাই হোক, সেদিন চোখের সামনে দেখেছিলাম এক লড়াকু নেত্রীর উত্থান। আর আজ ৬০ বছর বয়সে এসে আগামীকাল দেখব সত্যি কি সেই লড়াকু নেত্রীর পতন। মমতা কি হতে পারবেন আবার অগ্নিকন্যা 3.0, নাকি এই ২১-এর পর তিনি হয়ে যাবেন 0.0? শহীদ পরিবারদের রাজনৈতিক হাইজ্যাকিং রুখতে কি ব্যবস্থা নিচ্ছেন মমতা, সব বলবো। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। কিছুক্ষণ সঙ্গে থাকুন। একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, যে শহীদ পরিবারদের আবেগকে সম্বল করে আর সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলনকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় এসেছিলেন ২০২৬ সালের এই রাজনৈতিক মহাসংকটে দাঁড়িয়ে, সেই শহীদ পরিবাররা আজ কার দিকে? মমতা ব্যানার্জি, জাতীয় কংগ্রেস, নাকি ঋতব্রত? দল ভাঙার এই খেলায় আসল নকলের ভিড়ে হারিয়ে যাবেন না তো মমতা ব্যানার্জি, তৎকালীন অগ্নিকন্যা? নাকি ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে শুরু হতে চলেছে মমতার এক নতুন যাত্রা? রাজনীতির ব্যাটন কি তিনি তরুণ তুর্কিদের হাতে সঁপে দিয়ে ইন্ডিয়া জোটের মুখ হয়ে মমতা কি যাচ্ছেন দিল্লির রাজনীতিতে? জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের এই বিশেষ রাজনৈতিক বিশ্লেষণ। আর এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেটটা শুনলে আপনারাও চমকে যাবেন, কেননা কাল ২১শে জুলাইয়ের মূল মঞ্চ কাঁপানোর আগেই আজ ২০শে জুলাই থেকে লড়াইটা কিন্তু শুরু হয়ে গেছে। শুনতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ঝুঁকি নিতে চাননি, তাই আজ দুপুরের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ পরিবারগুলোকে নাকি কলকাতায় নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় তাদের রাখার সমস্ত ব্যবস্থা নাকি করে ফেলেছে কালীঘাট তৃণমূল, শোনা যাচ্ছে। কিন্তু কেন জানেন? কেননা অভিযোগ উঠেছে পুলিশ নাকি শহীদ পরিবারগুলোর দরজায় দরজায় ঘুরছে। মমতা এক ফেসবুক লাইভে বলেছিলেন, শহীদ পরিবারগুলোকে উপহার কিংবা নানা টোপ দিয়ে জোর করে অন্য শিবিরের দিকে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। তাই কি রাজনৈতিক হাইজ্যাকিং রুখতে মমতা আগে থেকেই শহীদ পরিবারগুলোকে নিজের সুরক্ষা কবচে মুড়ে ফেলছেন? আর দেখুন, এই চাপের মুখে দাঁড়িয়েও হুগলির শহীদ অসীম দাসের পরিবার ক্যামেরার সামনে সাফ বলে দিয়েছেন, চক্রান্ত যতই হোক আমরা আজই মমতার কাছে যাচ্ছি। কেননা তৃণমূল বলতে আমরা কেবল মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝি। আসলে আপনারা যদি ভেবে থাকেন যে রাজনীতি শুধু আইনি দলিলের অঙ্কে চলে, সেটা কিন্তু ঠিক নয়। ক্ষমতা হারানোর পর ফিরাদ বা মদন মিত্রের মতো পুরনো সহযোগীরা মমতার হাত ছাড়লেও বাংলার আদি ভোটার তৃণমূল স্তরের আবেগের রাস কিন্তু এখনও কালীঘাটের সেই টালির চালের ঘরের নেত্রীর হাতেই রয়েছে বলে দাবি করা হচ্ছে। ঋতব্রত যদি বিধানসভার বিরোধী মুখ হন, তবে মমতা রাজপথের আন্দোলনের আসল মুখ বলছেন বাংলার মানুষজনের একাংশ। আর তারা এই কথাগুলো বলছেন যারা রাজনৈতিক নেত্রী হিসাবে মমতা ব্যানার্জিকে 40 বছর ধরে চেনেন। তবে কাল বিরোধী রাজনীতির জমিটা কার দখলে, কাল প্রমাণ হবে। যে 13 জন শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে তৃণমূলের জন্ম হয়েছিল, এই মহাসংকটে সেই শহীদ পরিবারগুলো আজ কার দিকে, এই প্রশ্নটা উঠছে বারবার। কেননা ২১-এর শহীদ পরিবারগুলোকে নিজেদের মঞ্চে টানতে এখন ত্রিমুখী লড়াই চলছে। হুগলির শহীদ অসীম দাসের পরিবার, সোনারপুরের শহীদ রতন মণ্ডলের পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। তাদের কথায় তৃণমূল বলতে আমরা মমতা দিকেই চিনি। অন্যদিকে প্রদেশ কংগ্রেস এবার শহীদ মিনারে বড় সভা করে দাবি করছে এই শহীদরা মূলত যুব কংগ্রেসেরই কর্মী ছিলেন। এটা সত্য, নিঃসন্দেহে সত্য। কাজেই তাদের এই দাবি সঙ্গত, আইনত। কিন্তু লড়াইটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কথাগুলো বলছেন শহীদ পরিবারদের একাংশ। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির মেয়র রোডের মঞ্চে
শহীদ পরিবারদের হাজির করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে জানা যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন তাদের রাজনৈতিক হাইজ্যাকিংয়ের চেষ্টা হচ্ছে, একটু অন্যভাবে বলেছেন, উপহার ইত্যাদি প্রলোভন দেখিয়ে। দেখুন, আবার অন্যদিকে বরানগরের শহীদ বিশ্বনাথ রায়ের পরিবারের মতো অনেকে আবার এই দড়ি টানাটানি দেখে ক্ষুব্ধ। তারা সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো পক্ষের সভাতেই যাবেন না, কেননা তাদের মতে শহীদদের আবেগ নিয়ে এখন কেবল রাজনীতির ব্যবসা হচ্ছে। অন্যদিকে কেশপুরের শহীদ আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবি এবং হুগলির শহীদ অসীম দাসের পরিবার স্পষ্ট করে দিয়েছেন, অর্থাৎ কেউ স্পষ্ট করে দিয়েছেন তারা কোথায় যাচ্ছেন, আর কেউ এখনো পর্যন্ত স্পষ্ট করেননি। ফলে ধোঁয়াশা একটা থাকছে যে আগামীকাল এই শহীদ পরিবারদের কজন মমতার শিবিরে যাবেন, কজন ঋতব্রত শিবিরে যাবেন, বা কজন প্রদেশ কংগ্রেসের সবাই যাবেন। এবার আসি সবচেয়ে বড় রাজনৈতিক সমীকরণে। মমতা বন্দ্যোপাধ্যায় কি 21শে জুলাইয়ের পর 0.0 হয়ে যাবে, নাকি জন্ম হবে অগ্নিকণ্ডা 3.0? দলের প্রবীণ নেতারা যখন অভিষেকের কাঁধে বিধানসভা হারের দায় চাপাচ্ছেন, ঠিক তখনই ভিতরের খবর মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক প্ল্যান তৈরি করছেন। বাংলার সংগঠনের দায়িত্ব তরুণ তুর্কিদের হাতে কি তিনি দিতে চলেছেন? দায়িত্বটা কি সম্পূর্ণভাবে তুলে দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে? হয়তো অভিষেক সামলাবেন রাজ্যের মাটি, আর মমতা নিজে হয়তো শুরু করতে চলেছেন তার এক নতুন যাত্রা। মমতার পাখির চোখ কি এবার দিল্লির সংসদীয় রাজনীতি? রাজ্যে ক্ষমতাচ্যুত হলেও জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে ইন্ডিয়া জোটের একটা অন্যতম মুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, গ্রহণযোগ্য মুখ। অভিষেক কিন্তু নন, মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 দিল্লির দরবারে মমতার ওজন কিন্তু কমেনি। হয়তো তিনি দিল্লির বৃহত্তর মঞ্চেই তার পরবর্তী যাত্রা শুরু করতে চলেছেন। আজ থেকে 33 বছর আগে যে 21শে জুলাই এক লড়াকু নেত্রীর জন্ম দিয়েছিল 2026 সালের এই 21শে জুলাই কি সেই নেত্রীর রাজনৈতিক পুনর্জন্মের সাক্ষী থাকবে, নাকি এটা একটা যুগের অবসান? ক্ষমতা হারানোর পর শূন্য থেকে লড়াইয়ের এই মরণবাচন খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন বাজে উল্টে দিতে? আপনার কি মনে হয় আসল তৃণমূলকে মমতা নাকি ঋতব্রত? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। নাকি শহীদ পরিবারগুলো কাকে বেছে নেবেন, মমতা নাকি ঋতব্রত নাকি প্রদেশ কংগ্রেস? ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সঙ্গে থাকার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এতক্ষণ আপনারা দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।